হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তার সাথে সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি চলেও এসেছি। তোমরা আগের দিন দেখেছিলে যে আমরা অমৃতসর এয়ারপোর্টে নেমে গেছি। তো এরপরে আমরা লাগেজগুলো নিয়ে একটা গাড়ি বুক করে চলে গেছিলাম একটা হোটেলে। সেখানে আমরা আমাদের লাগেজগুলো রেখে আমরা যাচ্ছিলাম অমৃতসরের ফেমাস গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে। আর এতটা তাড়াহুড়োতে ছিলাম যে আমি আলাদা করে হোটেলের কোনো ফুটেজ আমি নিইনি, ভুলেই গেছি। একদম প্রথমে আমরা গিয়েছিলাম জালিয়ানওয়ালাবাগের ময়দানে। এখানে এসে না আমার ছোটবেলায় সেই পড়া রক্তাক্ত ইতিহাসের কথা মনে পড়ে গেল। কত সাধারণ মানুষ প্রাণ হারিয়েছিল সেই দিন। যাই হোক, এখান থেকে 5 মিনিট এর হাঁটা পথে আমরা পৌঁছে গিয়েছিলাম সেই ফেমাস গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দিরে। আর এই স্বর্ণ মন্দির হলো শিখ সম্প্রদায়ের সবথেকে বড় শ্রদ্ধাস্থান। মন্দির চত্বরে প্রবেশ করার পরে তোমরা দেখতে পাবে সেখানে বিনামূল্যে জুতো রাখার কাউন্টার। সেখানে তোমরা তোমাদের জুতো রেখে মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারো। তবে এই মন্দিরে ঢোকার পরপরেই আমি যে জিনিসটা দেখলাম, এখানে কিছু বল্লম হাতে নীল পোশাক পরা মন্দিরের সেবক ছিলেন, যারা আমাদের কোনোভাবেই ভিডিও করতে দিচ্ছিলেন না। আর বিশেষ করে সরোবরের সামনে, সরোবরের মধ্যে কি সুন্দর সুন্দর মাছ ছিল, যেগুলো আমি ক্যাপচার করতে চাইছিলাম কিন্তু পারিনি। কি আর করা যাবে। হ্যাঁ, তোমরা যদি মন্দিরের মধ্যে স্নান করে প্রবেশ করতে চাও, তবে তোমরা এই সরোবরে স্নান করার পরে তোমাদের পোশাক পরিবর্তন করার জন্য পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা জায়গা আছে। সেখানে গিয়ে তোমরা তোমাদের পোশাক পরিবর্তন করে যেতে পারো। তাছাড়াও এখানকার বিখ্যাত লঙ্গরখানাও ছিল, যেটা সময়ের অভাবে আমরা যেতে পারিনি। আর দ্বিতীয়ত, আমরা মূল মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারিনি, কারণ এখানকার কিছু লোকাল মানুষজনদের কাছে জিজ্ঞাসা করে আমরা জানতে পেরেছিলাম যে লাইন দিয়ে দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে গেলে প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগতেই পারে। সেই দিনকে কোনো অনুষ্ঠান ছিল বিশেষ আমার মনে হয়। তো আমাদের কাছে যেহেতু অত সময় ছিল না, তাই আমরা যেতে পারিনি। তো এরপরে আমরা মন্দির থেকে চলে এসে বেরিয়ে গিয়েছিলাম আটারি বর্ডার বা ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে। এখানে গিয়ে আমি যেটা বুঝতে পারলাম যে প্রোগ্রাম তো শুরু হয়ে যায় 4টে নাগাদ, কিন্তু তার আগে 3:30-3:30-র মধ্যে যদি আমরা এখানে প্রবেশ করতে পারতাম, তাহলে হয়তো আমরা একেবারে সামনের দিকে বসার সুযোগ পেতাম। কিন্তু আমরা একটু লেটেই পৌঁছেছিলাম, আর তাই জন্য আমাদের একটু পিছন দিকেই বসতে হয়েছিল। আর তোমরা জানো তো, ভারত পাকিস্তানের এর একমাত্র সড়ক সীমান্ত হলো এই আটারি ওয়াঘা সীমান্ত। ভারতের দিকের নাম হচ্ছে আটারি, আর পাকিস্তানের দিকের নাম হচ্ছে ওয়াঘা। এই পথেই প্রথম দিল্লি থেকে লাহোর বাস পরিষেবা চালু হয়েছিল, এবং এই পথেই দিল্লি থেকে লাহোরগামী সমঝোতা এক্সপ্রেস এই সীমান্ত হয়েই চলাচল করত। কিন্তু 2019 সাল থেকে তা বন্ধ হয়ে যায়, দুটো দেশের কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার কারণে। আর হ্যাঁ, বালাকোট এয়ার স্ট্রাইকের এয়ারফোর্সের উইং কমান্ডার অভিনন্দনও কিন্তু এই পথ ধরেই পাকিস্তান থেকে ভারতে ফিরে এসেছিলেন।
এইভাবে একের পর এক অনুষ্ঠান চলতে থাকে। আর এরপরে সন্ধে হয়ে যাওয়ার মুখে দুই দেশ তাদের পতাকা নামানোর প্রস্তুতি নিতে থাকে। আমরা অতটা শেষ পর্যন্ত থাকতে পারিনি, কারণ আমাদের হাতে সময় ছিল না। আমরা বেরিয়ে আসি। আর তারপরে আমরা এখানকার একটা মন্দিরে যাই। আমি এরকম মন্দির সত্যিই আগে দেখিনি। দেখতে বাইরে থেকে মনে হচ্ছিল ছোট, কিন্তু আমি যখন ভিতরে যাই দেখি কি সুন্দর, পুরো সেই ভুলভুলাইয়ের মতো। আর এই মন্দিরটা এত সুন্দর করে সাজানো, আর এই মন্দিরের মধ্যে সব ঠাকুর আছে। আমি তো ভীষণ মজার সাথে এই মন্দিরটা পুরোটা ঘুরে দেখেছি। আর তারপরে মন্দিরে পুজো দিয়ে আমরা চলে এসেছিলাম হোটেলে। কারণ আমাদের রাত 9টায় বাস ছিল। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আমরা অমৃতসর থেকে মানালি যাচ্ছি। আর আমাদের বাস যেহেতু রাত 9টাতে ছিল, তো আমরা আর ডিনার কিছু করিনি। বাস তো এমনি রাত 12টার সময় একটা ধাবায় দাঁড়িয়েছিল। সেখান থেকে অল্প কিছু খাবার খেয়ে আবার বাসে উঠে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সারাদিন এত ঘুরেছি, আমি ভীষণ টায়ার্ড ছিলাম। আর বাসটাও ছিল সেরকমই কমফোর্টেবল, তো আমি ভীষণ ভালো করে ঘুমিয়েছি। আর এরপর থেকে তোমরা মানালি রিলেটেড ব্লগগুলো দেখতে পাবে। তো আজকের ভিডিও এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর এই গোটা ভিডিওটার মধ্যে যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।